তা এখন মোদি সাহেব বলতে যে তুমি এটা ফাইজলামি বাদ দাও, তুমি যেগুলো এভাবে করতেছো 2024 সাল তো গেছে টাইনা টেনে, এবার 2025 সাল আছে। এখন তুমি যদি বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক না করো, এই যে একটা ভদ্রলোক বসে রয়েছে, নেহাতি ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এরা হাই হ্যালো বলো না, থ্যাংক ইউ বলো না, কিছু বলো না, গোসা ঘোরা পাশা ঘুরে বসে রয়েছো। তো তাদের দেশের মেহমানকে তুমি আইনা ওখানে রেখে দিয়েছো, এই মেহমানরা ফেরত দাও না। তো এইসব নাটক ফাটক রাখো, বুঝছো? এই মেহমান টেহমান দুই একটা যদি জয় বাংলা হয়ে যায় না, এটা তোমারও কিছু যায় আসে না, বাংলাদেশে তেমন কিছু যাই পাইব না, আর আমার তো কিছু যায় আসেই না। বরঞ্চ এগুলো বাদ দাও, বুঝছো? ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করো, ধান্দার কথা চিন্তা করো, পয়সার কথা চিন্তা করো। এই জন্য তাড়াতাড়ি বলছে যে লগে লগে গিয়া বাংলাদেশের সাথে মিটমাট করো। এই $11 বিলিয়ন ব্যবসা, এটা কিন্তু দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না। বছরে $11 বিলিয়ন ব্যবসা দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না, শুধুমাত্র একমাত্র বাংলাদেশের সাথে করে। এবং বাংলাদেশের পলিটিশিয়ানরা পুরো বাংলাদেশের অর্থনীতিকে জয় বাংলা করে দিয়েছে, বুঝছেন? তো ভাই আমাদের মোদি সাহেব আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে শুভেচ্ছা বার্তা পাঠাইছে ভাই, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, মানে থ্যাংক ইউ। তারপরে আর অনেক কথাবার্তা আছে না শুভেচ্ছা বার্তা, কি থাকে শুভেচ্ছা বার্তা? আমারও তো ভাই জীবনে কেউ শুভেচ্ছা বার্তা পাঠায়নি। কি থাকে? এগুলি মনে থাকে, থ্যাংক ইউ, আল্লাহ তোমার ভালো করুক, তারপরে খেয়ে দিয়ে ভালো থাকো, তাই না? তোমার উন্নতি কামনা করি, তুমি বেহেস্তে যাও, এগুলি তো শুভেচ্ছা কামনা। তো এরকম একটি চিঠি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পাঠাইছে। কে পাঠিয়েছে ভাই? অত্যন্ত বিতর্কিত বাংলাদেশে, মানে অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি বাংলাদেশে, সেটা হলো নরেন্দ্র মোদী সাহেব পাঠিয়েছে। তো নিঃসন্দেহে নরেন্দ্র মোদী সাহেব যে কষ্ট করে এই চিঠিটা পাঠাইছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সে ভাই আমার শত্রু হোক মিত্র হোক, তাকে নিয়ে হাজার সমালোচনা করি, সেটা ভিন্ন কথা, কিন্তু যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে সেটারও প্রশংসা করা উচিত, মানুষ হিসেবে আমি সেটা মনে করি। তো এখন এই ঘটনাটা কেন ঘটলো এই ঘটনা? তো ভাই আমরা শুভেচ্ছা বিনিময় তো করে ফেলাইছে, নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে ফেলাইছে কত, ওই ডিসেম্বর মাসের 30-31 তারিখ অ্যাডভান্স ওই আমাদের ফ্যান ফলোয়ার যাদের আছে সবাইকে আমরা নববর্ষের শুভেচ্ছা দিয়েছি ডিসেম্বর মাসের 30 তারিখ 31 তারিখে, আর যারা বাদ পড়ছিল তাদেরকে জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি। কিন্তু ভাই আজকে তো জানুয়ারি মাসের 29 তারিখ, আর নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এই থ্যাংক ইউ লেটার পাঠিয়েছেন হলো 27 তারিখে। তো 27টা দিন নরেন্দ্র মোদী কেন চুপচাপ রইলো? আর এরকম একটা বাসি শুভেচ্ছাপত্র কেন পাঠাইতে দরকার হলো? পাঠায়নি। তো এখন ঘটনা এখানে একটা ঘুরছে, যেটা তো আপনারা বুঝবেন কেমনে? আপনারা তো ভাই নিউজ পেপার খুলে টিলা দেখেন না, ইন্টারন্যাশনাল নিউজ এগুলো পড়েন না, আপনারা খালি ওই যে কিছু ইউটিউবার আছে এদের ভিডিওটি দেখেন। তো এখন এর ভিতরে কাহিনী হয়েছে, আমাদের যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে ওভাল অফিসে গেল না জানুয়ারি মাসের কত তারিখে? জানুয়ারি মাসের 21 তারিখে আমাদের ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে গেল, মানে গদ্দিতে বসলো, অফিসিয়ালি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে গদ্দিতে গিয়ে বসলো। তো তখনই কিন্তু উনি একটা কথা বলছে, উনি তো বহুত আলোচিত সমালোচিত আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব, আমি তো একের পর এক ভিডিও করে পাঠাই ফেলাইতেছি, তো ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো উনি কিন্তু একটা কথা বলছে গদ্দিতে বসার পর, মোদি সাহেবের সাথে যখন প্রথম ফোন আলাপ হয়েছে, গদ্দিতে বসার পরের ঘটনা, আগে না। তো সেটা হলো মোদি সাহেবকে বলছে, মোদি সাহেব সব ঠিকঠাক আছে, তুমি যে ব্রিক্স করতেছো আমার বিরুদ্ধে গিয়ে, আমার ডলারের এগেনস্টে গিয়ে ব্রিক্সে দাঁড় করাইতেছ, বন্ধ করে এগুলো বন্ধ করে, এগুলো হবে না। আর দ্বিতীয় যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হলো এই দক্ষিণ এশিয়াতে কি দক্ষিণ এশিয়াতে এসব কী হইতেছে, আমি কিন্তু সব খবর রাখি। এটা আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছে মোদি সাহেবকে যে আমি কিন্তু সব খবর রাখি দক্ষিণ এশিয়াতে কী হইতেছে, সাউথ এশিয়াতে কী হইতেছে। এখন সাউথ এশিয়াতে কী হইতেছে এই কথা বললে প্রথমে আসলে বাংলাদেশের কথা, কারণ গত 6 মাস 1 বছরে সাউথ এশিয়ার মধ্যে ঘটে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এবং সবচেয়ে আলোচিত ঘটনা, মর্মান্তিক ঘটনা, সেটা ঘটেছিল বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ঘিরে। তো সে কী কারণে? তো বাংলাদেশের যে ডিক্টেটর ছিল শেখ হাসিনা, ও তার বিরুদ্ধে সংগ্রাম কইরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা কি করলাম, অগাস্ট মাসে শেখ হাসিনাকে কী করলাম, দেশ থেকে বের করে দিলাম, বা শেখ হাসিনা দেশ থেকে চলে গেল। এখন চলে গেছে তো ভালো কথা, আর শেখ হাসিনা যাওয়ার জায়গা পায়নি। আরে ভাই মিডল ইস্টের এত দেশ আছে, ইউরোপ আমেরিকার এত দেশ আছে, ওই সব জায়গায় গেলে কিন্তু কাহিনিটা এত হইতো না। কিন্তু ভাই আমাদের বুকে আমার লাগছে, বুঝছেন, একেবারে বুকের ভিতরে লাগছে যখন দেখছি এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আবার এলো ইন্ডিয়া, তার মানে নরেন্দ্র মোদী সাহেব। তো যার ফলে এমনি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ঝামেলা চলতেছে। এর ভিতরে বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এই লোকটাকে, এই মহিলাটাকে যখন ইন্ডিয়া সরকার আশ্রয় দিয়েছে, তখন তো বুঝতেই পারছেন বাংলাদেশের মানুষের মন ভেঙে গেছে। এখন এটা আমি বলতেছি না,
বাংলাদেশের মানুষের যে ফিলিং, যা পত্রপত্রিকায় নিউজ যেরকম দেখতেছে, এটা তাদের ফিলিং অনুযায়ী আমি কথা বলতে পারি যে শেখ হাসিনা ম্যাডামকে নরেন্দ্র মোদী যখন তার রাজপ্রাসাদে আশ্রয় দিচ্ছে তখন বাংলাদেশের মানুষ মন ভেঙে গেছে, এবং যতটুকু আস্থার ভরসা ছিল নরেন্দ্র মোদীর উপর একজন সরকার প্রধান হিসেবে, কিন্তু মানে সেটা সব তছনছ হয়ে গেছে। এখন খেয়াল করেন, বাংলাদেশকে কিন্তু খায়া ফালানোর জন্য পার্শ্ববর্তী দেশ আমাদের এই ইন্ডিয়া, একটা বৃহৎ দেশ, এটা স্বীকার করতে হবে, পৃথিবীর সবচেয়ে জনবহুল একটা দেশ, 140 কোটি মানুষ। বুঝলাম না, কিছুদিন আগেও তো শুনছিলাম 135-36 কোটি, তো কেমনে করে আরও 4 কোটি বেড়ে গেল বুঝি না। তো যাই হোক, 140 কোটি মানুষ নিয়ে পৃথিবীর সর্ববৃহৎ একটা দেশ হলো, মানে জনসংখ্যার দিক থেকে আর কি, এই ভারত। তো এখন ভারতের আশেপাশে যে দেশগুলো আসে সেগুলো খুবই ছোটোখাটো, একটা শুধুমাত্র আছে পাকিস্তান, সে যেটাকে ভারত গণায় ধরে, আর বাকিগুলোর সাথে অত্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্য আচরণ করে, এবং এদেরকে খাইয়ে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার ভারত সেগুলো করে। এখন একদিক দিয়ে চিন্তা করলে এটা ভালো, কারণ মোদী সাহেব যা করছে তার দেশের জন্য করছে, কিন্তু আরেক দিক দিয়ে চিন্তা করলে এটা খুব অন্যায়। ভাই, দেশের জন্য করবেন ভালো কথা, কিন্তু বেইনসাফি এগুলি তো করতে পারেন না, আপনি এই যে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটি সালে আমাদের যে পলিটিশিয়ানরা আছে না, তাদেরও দোষ আছে বুঝছেন, আমাদের পলিটিশিয়ানদের দোষ আছে। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি আপনাদেরকে দেখাই। এই যে 2024 সাল, আজকে কত, 2025 সালের 29 তারিখ নাকি, 29 দিন আগ পর্যন্ত 2024 সালের পুরো টেনিওর, ওইখানে বাংলাদেশে ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া কী পরিমাণ মাল কিনছে জানেন? লুঙ্গিটা একটুখানি টাইট করে বসেন বুঝছেন, যেটা আমি বলতে চাচ্ছি না, আপনাদের লুঙ্গি গিলা হয়ে যাবো বুঝছেন, আপনাদের লুঙ্গি গিলা হয়ে যাবো, সেটা হলো লুঙ্গিটা একটু টাইট করে বসেন, তারপরে শোনেন বাংলাদেশ থেকে কী পরিমাণ মাল ইন্ডিয়া নিয়ে গেছে। মাল কিনছে কত টাকা? $22 মিলিয়ন মাল কিনছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া কত মিলিয়ন ডলার মাল কিনছে? $22 মিলিয়ন মাল কিনছে। হাততালি দেন, এখন হাততালি দেন, বাংলাদেশ মাল বেচছে। এবং এই বেচা কেনার ভিতরে যা আছে উল্লেখযোগ্য হলো ম্যারিন আইটেমস, ম্যারিন প্রোডাক্ট। তো ম্যারিন আইটেমস, ম্যারিন প্রোডাক্ট কি? ওই যে সামুদ্রিক যত মাছটা আছে এগুলো আছে না, ওই যে ইলিশ পাঠান না, ওই এর ভিতরে এইটা হলো উল্লেখযোগ্য। আর বাকি কিছু খুচরা মুচরা আছে, তো এগুলো মিলে টাইনা টুইনা কত মিলিয়ন হয়? টাইনা টুইনা 22 মিলিয়ন হয়। তো ভাই 22 মিলিয়ন ভাই, এটা আমাদের বিরাট গর্বের ব্যাপার। কি বলেন ভাই? পাঠাইছি তো। আরে কে বলে আমি ইন্ডিয়াতে আমরা মাল পাঠাই না, খালি ইন্ডিয়া বলে আমাদের কাছ থেকে কিনে? কে বলে এটা মিয়া? তারা আমার কাছে ধরে নিয়ে আসেন, $22 মিলিয়ন মাল বেচছি আমি ইন্ডিয়ার কাছে, বাড়ির ধারে এটা। আচ্ছা, আস্তে আস্তে পরের কাহিনীটা আমি আপনাদেরকে বলি, এর জন্য বলছিলাম আপনাদের লুঙ্গি গিলা হয়ে যাবে বুঝছেন। এবং ইন্ডিয়া বাংলাদেশে এক্সপোর্ট করে কত মিলিয়ন ডলার জানেন? তো $22 মিলিয়ন যেহেতু বাংলাদেশ থেকে মাল কিনে নিয়ে গেছে, তো মিলিয়নই তো হিসাব হওয়ার কথা, কমন সেন্স। তো কত মিলিয়নের মাল এখন বাংলাদেশে পাঠায় ইন্ডিয়া, তো সেটা একটু বলে দিই। মিলিয়ন, বিলিয়ন বলেন, বিলিয়ন। কত বিলিয়ন? 11 বিলিয়ন মার্কিন ডলারের মাল সামাল কি করে ইন্ডিয়া বাংলাদেশে পাঠায়। তো এখন চিন্তা করেন, 11 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে মাল পাঠায়, আর আমরা এগুলো কিনি। এই 11 বিলিয়ন ডলার এগুলো টাকা না রে ভাই, যে বাংলাদেশ ব্যাংকে ভেবে ছাড়া পাবেন, এগুলি চলে যায় এগুলো ভারতে। এখন এটা তো শুধু ট্রেড ইমব্যালেন্স না, এটা তো ভাই একটা বিরাট ভয়ঙ্কর ঘটনা, এক দেশের সাথে আরেক দেশের ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এখন এমন কি ঘটলো বাংলাদেশে, যে কিনা ইন্ডিয়া থেকে আমরা আনি হলো প্রায় 11 বিলিয়ন ডলারের মাল, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় মাত্র $22 মিলিয়ন মাল। এটা কেমনে ঘটলো, কেমন হয়েছে বুঝছেন? এ তো বিরাট একটা আতঙ্কের বিষয়। তো এখন এই আতঙ্কের যে সুযোগটা তৈরি হয়েছে, সেটা হলো আমাদের দেশের অর্থনীতিকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের পলিটিশিয়ানরা যা করা দরকার, ইন্ডিয়া যা করতে চাইছে, এখন তারা তাদের দেশের স্বার্থের জন্য করছে, তাদের দেশের জন্য ভালো হয়েছে, বিলিয়ন ডলার তারা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানরা তো আর দেশের মানুষের কথা চিন্তা করেনি, দেশের কথাও চিন্তা করেনি। তো যার ফলে তারা ওইখান থেকে কিছু দুর্নীতি করে লুটপাট করছে। ওই বিভিন্ন কন্ট্রাক্ট সাইন যখন হয়েছে, এই ধরনের অ্যাসাইনমেন্টে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন কন্ট্রাক্ট যখন হয়েছে, তখন হয়তো দেখা যাবে কোটি কোটি টাকা দিয়ে আমাদের যে ডিপ্লোমেটরা ছিল, আমাদের যে পলিটিশিয়ানরা ছিল, তাদেরকে হয়তো বা আমি বলছি, আমি তো ভাই দেখিনি, জানি না, অনুমান করতেছে এই ইন্ডিয়ান যে পলিটিশিয়ানরা রয়েছে তারা কিনা ফেলছে বুঝছেন। তো কিনা যদি মনে করেন বাংলাদেশের পলিটিশিয়ানদের যদি মনে করেন $10 মিলিয়ন যদি দিয়ে দেয় ঘুষ হিসেবে, যে তোমরা এগুলো নাও, এগুলো নিয়ে থাকো, $10 মিলিয়ন তোমাদের দিলাম, কিন্তু আমাদেরকে এই সুবিধাগুলো দিতে, বাংলাদেশে আমরা দেদারসে মাল বেচবো। এখন $10 মিলিয়ন পলিটিশিয়ানদের হাতে ধরা দিয়ে, এবং এই $10 মিলিয়ন দিয়ে যদি আমাদের পলিটিশিয়ানরা ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি করে, তো বাস তারা তো ভাই বহুত ভালো আছে, আর দেশ তো গায়া,
দেশ তো গায়ে। আর তখন তারা কি করছে, $10 মিলিয়ন এগেনস্টে এই যে 11 বিলিয়ন মার্কিন ডলার বললাম, 11 বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করে প্রতি বছর এখান থেকে নিয়ে গেছে, বছরের পর বছর। তো এখন এটা তো ভাই খুবই বেইনসাফি একটা ব্যাপার, এটা তো ভাই খুবই বেইনসাফি একটা ব্যাপার। এখন ইন্ডিয়া যদি একটা সততার পরিচয় দিত, আমাদের পলিটিশিয়ানরা, বুঝলাম আমাদের পলিটিশিয়ানরা আমাদের সাথে বেমানি করছে, কিন্তু ভাই চাইলে তো ইন্ডিয়া নরেন্দ্র মোদী সাহেব, উনি তো প্রায় 3 বারের প্রধানমন্ত্রী, তাই না? তো চাইলে তো নরেন্দ্র মোদী সাহেব একটুখানি সুনজর দিতে পারতো। আমরা আমাদের পলিটিশিয়ানদের সারাদিন বৈক্য ভাই মানুষ বানাতে পারব না। আমাদের পলিটিশিয়ানদের সারাদিন হাত পা মেলা যদি যায় না, মাঝে বৈশা যদি অভিশাপও দেই, বকাও দেই, বকিও সারাদিন বকাও খায় তারা প্রতিদিন, কিন্তু তারপরে ভাইরা মানুষ হবে না ভাই, আমাদেরকে একেবারে রাস্তায় নামে দিয়ে গেছে। কিন্তু ভাই নরেন্দ্র মোদী সাহেব, আপনি তো ভাই একটা বড় ভাইয়ের মতো, মান আছে, সম্মান আছে, অর্থ আছে, বিত্ত আছে, আন্তর্জাতিক পলিটিক্স আপনার একটা অবদানও আছে, অবশ্যই সেটা স্বীকার করতে হবে। তো আপনারা তো ভাই একটুখানি হেল্প করতে পারতেন আমাদের, আপনারা তো আমাদেরকে একটু হেল্প করতে পারতেন। এখন আমাদের পলিটিশিয়ানদের এই ইসের কারণে, করাপশনের কারণে আপনি তো ভাই পুরো ফায়দাটা নিয়ে নিয়েছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছেন। $11 বিলিয়ন আমাদের দেশে নিয়ে এলেন, আর আমাদের দেশে রাখছেন ঘোড়ার ডিম, মাত্র $22 মিলিয়ন জিনিসপত্র নিয়ে যান। তো এখন আসেন হলো মোদী সাহেবের সেই পুরনো ঘটনাতে। তো মোদী সাহেব 27 দিন পর এখন এই ইয়েকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন শুভেচ্ছা বার্তা পাঠালো, এই কাহিনীটা বলতে গিয়ে আমার এতগুলো কথা বলতে হলো। আপনি তো মনে করেন ভাই মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে ভাই বক করি, গুসা লাগে, বুঝছেন, গুসা লাগে। আপনারা তো অনেক কিছু বুঝেন না, কি আর করুন, বুঝে বলতে হয়, তো যার ফলে এত কথা বলতে হয়। তো এখন নরেন্দ্র মোদী যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, 2024 সাল তো গায়ে, এবার 2025 সাল আসছে। এখন $11 বিলিয়ন ব্যবসা তো এখন নরেন্দ্র মোদীকে করতে হবে। এই $11 বিলিয়ন উপর তো মোদীরও জিডিপি নির্ভর করে, মোদী সাহেবের দেশ ভারতের জিডিপিও তো নির্ভর করে এই $11 বিলিয়ন, তো সেটার ভিতরে অন্তর্ভুক্ত। যার যার ফায়দা শেষে বুঝে ব্যবসা বাণিজ্যের কী হবে। তো এর জন্য আমাদের ডোনাল্ড ট্রাম্প মোদী সাহেবের সম্ভবত ফোন দিয়ে বলছে যে দেখো, তুমি যে এই আকাম লাগিয়ে রাখছো বাংলাদেশের সাথে এই আকাম বাঁধায় রাখছো, এখন বাংলাদেশের সাথে কিন্তু যে ব্যবসা করো তার চেয়ে, তুমি বাংলাদেশের সাথে যে পরিমাণ ব্যবসা করো সেই পরিমাণ ব্যবসা কিন্তু আমেরিকার সাথেও করো না। আমেরিকার সাথে ইন্ডিয়ার ব্যবসা হলো $7 বিলিয়ন। তো এখন মোদী সাহেব বলছে যে তুমি এটা ফাইজলামি বাদ দাও, তুমি যেগুলো এভাবে করতেছো, 2024 সাল তো গেছে, এটাই না, এবার 2025 সাল আছে। এখন তুমি যদি বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক না করো, এই যে একটা ভদ্রলোক বসে রয়েছে, নেহাতি ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এরা হাই হ্যালো বলো না, থ্যাংক ইউ বলো না, কিছু বলো না, গোসা ঘোরা পাশা ঘুরে বসে রয়েছো। তো তাদের দেশের মেহমানকে তুমি আইনা ওখানে রেখে দিয়েছো, এই মেহমানরা ফেরত দাও না। তো এইসব নাটক ফাটক রাখো, বুঝছো, এই মেহমান টেহমান দুই একটা যদি জয় বাংলা হয়ে যায় না, এটা তোমারও কিছু যায় আসে না, বাংলাদেশে তেমন কিছু যাইবাইব না, আর আমার তো কিছু যায় আসেই না, বরঞ্চ এগুলো বাদ দাও, বুঝছো, ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করো, ধান্দার কথা চিন্তা করো, পয়সার কথা চিন্তা করো। তো এই জন্য তাড়াতাড়ি বলছে যে লগে গিয়া বাংলাদেশের সাথে মিটমাট করো। এই $11 বিলিয়ন ব্যবসা, এটা কিন্তু দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না। বছরে $11 বিলিয়ন ব্যবসা দুনিয়ার কোনো দেশের সাথে ভারত করে না, শুধুমাত্র একমাত্র বাংলাদেশের সাথে করে। এবং বাংলাদেশের পলিটিশিয়ানরা পুরো বাংলাদেশের অর্থনীতিকে জয় বাংলা করে দিয়েছে, বুঝছেন। তো যে মেহমান তোমার এখানে রাখছে, এই মেহমান যদি জয় বাংলা হয়ে যায়, তোমারও কিছু নাই, আমারও কিছু যায় আসে না, বুঝছো। ধান্দা চিন্তা করো, ব্যবসাটা ধরে রাখো, কয়েকটা বছর চালাও। কারণ এই যে তোমার জন্য এই যে দেখো নতুন ফ্যালকন প্লেন, ঠিক আছে, তারপরে নতুন জেট প্লেন টিলেন, এগুলো আমরা বানায় রাখছি, এগুলো তো কিনতে হলে তোমার তো পয়সা লাগবে, তাই না? ওদিকে চায়না তোমার দিকে কেমনে জানি তাকায়, আর ওদিকে পাকিস্তান শুনতেছি কি বলতেছে তোমার উপরে, বলে কি ফালাইবা না ফালাইবা, বুঝছো। তো এখন নিজের দেশকে আগে সুরক্ষা করে, এই জন্য পয়সা লাগবে, বুঝছো। চায়নার হাত থেকে বাঁচার জন্য, পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য পয়সা লাগবে। তো বাংলাদেশের সাথে যে ঝামেলা আছে মিটাও, কে জয় বাংলা হয়ে যাবে, তোমার মেহমান যদি জয় বাংলা হয়ে যায়, তো ভাই এটার সাথে আমাদের কিছু নেই, আমাদের দরকার হলো পয়সা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়ে তাড়াতাড়ি করে শুভেচ্ছা বার্তা পাঠাও, যদি সময় পাও তাহলে তাড়াতাড়ি বাংলাদেশে যাও, গিয়ে একটা কমপ্লিমেন্টারি একটা মিটিং করো, বাইলেটারাল একটা মিটিং করো, কথাবার্তা বলো, এগুলো বাতচিত আগে বাড়াও, ব্যবসাটাকে ঠিকঠাক রাখো, ধান্দার কথা চিন্তা করো। তো এইগুলো পুরো কাহিনী। তো এইসব জিনিস হঠাৎ যখন মোদী সাহেবের মাথায় আসছে, তো মোদী সাহেব কথা তো সত্যি যে মেহমান সে রেখে দিয়েছে, এই মেহমান তার কী উপকার আসবে, কবে আবার এই মেহমান রিইনস্টেট হইবে, মানে পুনর্বহাল হইবে বাংলাদেশের কোনো গ্যারান্টি নেই। 2 বছর হইতে পারে, 20 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, আর ততদিনে তো ইন্ডিয়া জয় বাংলা হয়ে যাবে, ইন্ডিয়ার অর্থনীতি জয় বাংলা হয়ে যাবে। তো এর জন্য তাড়াতাড়ি করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে মিটমাট করে ফেলাইতেছে। এই হলো অভ্যন্তরীণ ঘটনা। একজন নেটিজেন হিসেবে, একজন ব্লগার হিসেবে, যে পরিমাণ পত্রপত্রিকা আমি স্টাডি করেছি, যেসব রিসার্চ রেকর্ড আমি দেখেছি, এই সব দেখে আমার কাছে পুরো ঘটনাটা এমনই মনে হয়েছে শুধুমাত্র এইসব
অর্থনীতির কারণে, এটা সাধারণ কোনো ব্যাপার না, বিশাল একটা ব্যাপার। ইন্ডিয়ার টোটাল অর্থনীতিতে এই $11 বিলিয়ন উপর আমি তো বলতে পারি মানে মোটামুটিভাবে ভয়ঙ্করভাবে নির্ভরশীল, এটা ছেলে খেলা না। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত ধন্যবাদ দিতে আমাদের নরেন্দ্র মোদী সাহেবকেও, যে ব্যবসা করেন যাই করেন ভাই একটু ভেবেচিন্তে করেন, গরিবের হক নষ্ট করেন না। হ্যাঁ ভাই, আমাদের পলিটিশিয়ানরা আমাদের রাস্তা নামায় ছেড়ে দিয়েছে, বুঝছেন, তো আমাদের তার কিছু করার নেই ভাই, 2 হাত তুলে অভিশাপ দেওয়া ছাড়া। ভাই আপনারা আসেন, একটু রুয়ে শুয়ে করেন, খাইবেন খান, কিন্তু আমাদেরকে একটু দিয়েন, বুঝছেন, আমাদেরকে একটু দিয়েন যাতে আমরাও একটু ইটি করতে পারি, বুঝছেন, এই আর কি। এটা আপনার খারাপ হবে না, মানে আপনার ভালোই হবে, এবং আপনার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।